নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার আজকের এপিসোড হচ্ছে আমি হকার উচ্ছেদ চাই এবং পুনর্বাসন ছাড়া। আপনারা জানেন যে মূলত এই মুহূর্তে রেল স্টেশনগুলো থেকে হকার এবং তার যে এনক্রোচমেন্ট, হকার শব্দটা ভুল, এনক্রোচমেন্ট, ইল্লিগাল এনক্রোচমেন্ট, বেআইনিভাবে জবরদখল সরানো হচ্ছে। রেল পরিষেবাকে ভালো করতে হবে। রেলের প্যাসেঞ্জার, লাখ লাখ প্যাসেঞ্জার যায়, সেই প্যাসেঞ্জারের সুবিধে বাড়াতে হবে। আর রেলকে কিছু রোজগারের রাস্তা করতে হবে, কারণ রোজগার না হলে এই প্যাসেঞ্জার আর পরিষেবা দেওয়া মুশকিল হয়ে যাবে। উন্নত পরিষেবা আর আহ, তো টাকা পয়সা ছাড়া আসে না। আপকে রেলের যা ভাড়া আছে ওই ভাড়ায়, প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া আমি যেটা বলছি, লোকাল ট্রেনের, ওই ভাড়ায় বাসে চড়া যায় না। 25 টাকায় প্রায় 70-80 কিলোমিটার যাওয়া যায়। অমন ওই দিয়ে ওই রকম ট্রেনেই চড়তে হবে। যদি সুন্দর জিনিস চাই তাহলে সুন্দর টাকাও দিতে হয় একটু। যদি টাকা না দিতে হয়, রেলকে টাকা রোজগার করবার জায়গা দিতে হয়। তাছাড়া রেল রেলের জায়গা বুঝে নেবে, এই জন্যে দ্বিতীয় কোনো বক্তব্যের জায়গা নেই। যে বা যারা রেলকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে, এটা তাদের সমস্যা। প্রশ্ন হচ্ছে কাদের সমস্যা। আমি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের একটা পোস্ট দেখলাম। উনি থিয়েটার পার্সোনালিটি, অভিনেতা, বাচিক শিল্পী। তো উনি বলেছেন যে হকার যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের কি পুনর্বাসন দেওয়া হচ্ছে নাকি এটাই উন্নয়ন। আমি জানি না সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তিনি আহ, এই অভিনয় টভিনয় ছাড়া অর্থনীতির কি বোঝেন, আর উন্নয়নের কি বোঝেন। আমার মনে হয় না বেশি কিছুটা বোঝেন, কারণ সেটা বক্তব্যে স্পষ্ট। উনি যেটা বলেছেন সেটা স্টাইল, এবং এই স্টাইলটা এসছে বামপন্থীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? যারা আমাদের রাজ্যে 34 বছর রুল করেছিল, এবং ঠিক তাদের প্রফরমায় তৃণমূল রুল করেছে 15 বছর, এবং ওদের ওই ফরম্যাটটা রেখে চুরি চামারি যেগুলো ছিল, সিন্ডিকেট, কাটমানি, যা যা ছিল, যেমন ধরুন চিট ফান্ড, সিপিএম এর সময়কার সারদা অবধি, তাদেরকে বহু গুণে করে টাকা টাকা খেয়ে এতটা করেছে যেটা সহ্য হয়নি, একেবারে পদে পদে। সিপিএমও তাদের পার্টির লোককে টিচার বানিয়েছে ইত্যাদি। এরা একবারে পয়সা নিয়ে করেছে। সিপিএম পার্টির লোককে ভাইস চ্যান্সেলর বানিয়েছে। এরা একেবারে মানে থার্ড ক্লাস লোককে তুলে এনে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়েছে। এই তফাৎ। তো এরকম একটা পরিস্থিতিতে আহ আমাদের জন্য ঠিক কি উন্নয়ন রেখে গেছে বাম? বাম উন্নয়ন মানে সুজয় সুজয় প্রসাদ নিশ্চয়ই সামাজিক উন্নয়নের কথা বলছেন। 2011 সালে পশ্চিমবঙ্গে 67% লোক, আমাদের সেন্সাসের তথ্য অনুযায়ী, আপনাদের যদি মনে হয় আপনারা বাসুদা ফাউন্ডেশনেও দেখতে পারেন, বা সাধারণ আহ, একটা যদি ইন্টারনেট সার্চ দেন পেয়ে যাবেন। বসুধা ফাউন্ডেশন এ নিয়ে রিসার্চ করে। 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে 43% লোক, পরিবার, গ্রামীণ পরিবার, তারা কেরোসিনের লম্ফ দিয়ে আলো করত, আলো জ্বালাতো বাড়িতে। আর পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা ছিল 67%। মানে আমাদের রাজ্যে, গ্রামে 2011 সালে প্রত্যেক 3টে গ্রামীণ পরিবারের 2জন বাড়িতে কেরোসিনের লম্ফ জ্বালিয়ে আলো করত, বা আলোর জন্য কেরোসিনের লম্ফ জ্বালাতো। ঠিক করে বললেন। এই সামাজিক উন্নয়ন আমাদের জন্য রেখে গেছে বাম 34 বছর। 34 বছর মানে প্রায় 3টে জেনারেশন। যে লোকটা চাকরিতে ঢুকেছিল 1977 সালে, 2011 সালে সে রিটায়ার করে গেছে বা করছে। মানুষের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলা, যদি উন্নয়ন হয়, অমন উন্নয়নের মুখে আগুন। আমি 2010 সালের একটা একটা ফেলোশিপে চীনে যাই। সেখানে আমি দেখেছিলাম সেন্ট্রাল কমিটি মেম্বাররা, আমি অনেকের সঙ্গে করেছি, যেমন সাংহাই শহরের মেয়র, তারা একটা কথা বারবার বলতো, আমরা চাই গরিবের উন্নতি হোক, কিন্তু আমরা বড়লোকদের রেসপেক্ট করি। উই রেসপেক্ট দ্য রিচ। আমাদের বাম কি শিখিয়ে গেছে? বড়লোক হচ্ছে বুর্জোয়া, কেড়ে খাও। ওরা ওই রুটি কেড়ে খাওয়া ইত্যাদি একটা ন্যারেটিভ ওদের আছে না, মানে যেখানে আপনার কেড়ে খাওয়াটা লিগাল। মনে করে দেখুন তো, আপনার আপনার জীবনে অনেক
সময় এসেছে যখন আপনার কাছে পয়সা ছিল না, আমারও হয়েছে, কম বয়সে হোক, পরে নানান পরিস্থিতি আসে, প্রয়োজন সব সময় আসে, তখন আমাদের প্রচন্ড কষ্ট হয়, টেনশন হয়। আপনি কখনো ভেবেছেন কারো একটা কিছু কিছু জিনিস চুরি করে নেই, ছেড়ে দেই কিছু একটা? পারেননি। আপনি দরকার হলে দেখা যাবে বাড়ির কোনো জিনিস, সেটা গয়নাই হোক বা অমুক হোক বা তমুক হোক, গাড়ি হোক, বিক্রি করে দিয়েছেন, কিন্তু অন্যেরটা ঝেড়ে খাননি। আপনাকে ঝেড়ে খাওয়াতে শেখাচ্ছে বাম। এবং ওই মতবাদটা মাথার মধ্যে ঢুকে গেছে স্টাইল হয়ে। তাই জন্যে ইল্লিগাল অকুপেশন এটা হয়ে গেছে গরিবের পক্ষে বলা। এই বলতে গিয়ে কি হয়েছে আজকে, যেমন ধরুন রেন্টাল অ্যাক্ট এমন বানিয়েছে যে আপনি কাউকে যদি রেন্ট দেন তাহলে তাকে ওঠাতে পারবেন না। যার ফলে কি, ধরুন আমাদের স্তরের প্রত্যেকের একটার বেশি বাড়ি আছে, বেশিরভাগ লোক, আমি যে সোসাইটিতে থাকি সেখানেও 50% ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে। লোকে ভাড়া দেয় না কেন? যদি ভাড়া দিত তাহলে কলকাতায় নতুন ফ্ল্যাট বানাবার দরকার পড়তো না, নতুন করে জলাজমি বোঝাবার দরকার পড়তো না, নতুন করে যে নানান সিভিক অ্যামেনিটিস তৈরি করার যে ডিমান্ড সেটা দরকার পড়তো না, ফ্ল্যাটের ভাড়াগুলো কমে যেত, মানুষ থাকতো, বিন্দাস থাকতো। হচ্ছে না কেন? তার কারণ ওই যে গরিবকে শিখিয়ে দিয়েছেন, গরিব বানিয়েছেন, গরিব বলে একটা ধান্দাবাজ শ্রেণী করেছেন যারা এসে আপনার জিনিস দখল করে নেবে। এইটা শুরু হয়েছিল স্বাধীনতার পরে। আমার চেনা এক পরিবার ছিলেন অত্যন্ত ধনী, মল্লিক পরিবার, সুবর্ণ বণিক, রঞ্জিত মল্লিকদের কোনো একটা বংশধর, যাদের একটা বাগান বাড়ি ছিল দমদম অঞ্চলে, যেটাতে ওনারা উদ্বাস্তুদের থাকতে দিয়েছিলেন, এবং সিপিএম সেটার ব্যবস্থা করে যাতে কোনো উদ্বাস্তুকে আর ওখান থেকে না বেরোতে হয়। তার ফলশ্রুতি হচ্ছে ওই ভদ্রলোককে আমি দেখেছি পরবর্তীকালে, ভদ্রলোকরা, তারা পরিবারটা বিক্রি হয়ে গেছে, তাদের একটা বড় বাড়ি ছিল বউবাজারে। বাড়িটা মানে তাদের অনেক শরিকি ভাগ হয়েও তাদের যতটুকু ভাগ আছে, কর্পোরেশন একটা ট্যাক্সের টাকা দিয়েছে, যে টাকাটা তাদের রোজগার করতে হিমশিম খেতে হয়, কিছু নেই তাদের। ওই সব বাগান বাড়ি সব দখল হয়ে গেছে, তারা বিক্রি করেও যে কিছু টাকা পাবে তারও উপায় নেই। তো সুতরাং এই জিনিস, তার ফলশ্রুতি হচ্ছে আজকে স্টেশন দখল করা। শুধু স্টেশন না, আপনার ফুটপাত বাম দখল করতে শিখিয়েছে। 1947 সাল থেকে কতগুলো পুনর্বাসন স্কিম এসছে হকার উচ্ছেদের, এটা একটা স্ক্যাম। বিধান মার্কেট থেকে শুরু করে কসবা নিউ মার্কেট, বালিগঞ্জ নিউ মার্কেট, সব হকার উচ্ছেদ। তারপরে রাস্তায় হকার কমেছে? কমেনি। গরিব, কাঁচকলার মাথা, 700 টাকা স্কোয়ার ফুটে ভাড়া দেয় ফুটপাত গড়িয়াহাট অঞ্চলে। বাইপাসের ধারে হকারদের পুনর্বাসন করেছে, এইটুকু চিলতে ঘর। তারপরে আপনি যেই না নিতে যাবেন, প্রতি লাখ টাকা ওইটুকুর জন্য 25,000 দিতে হবে আপনাকে কাটমানি। তারপরে প্রতি ফুটে লাখ টাকা, স্কোয়ার ফুটে জমি বিক্রি করে, বাম শিখিয়ে গেছে। এবং সেগুলো নিয়ে লোকেরা জোড়া দিয়ে, এক একটার দাম 7-8 লাখ টাকা করে, এক একটা চিলতে জোড়া দিয়ে তারা দিব্য গাড়ির শোরুম, তমুকের শোরুম বানিয়ে বাইপাসের ধারে বসে পড়েছে। সার্ভিস রোডটার পাশে দেখবেন 108, 109 নম্বর ওয়ার্ড, রাসবিহারী, এই রুবি থেকে আপনার পাটুলি অবধি এই অঞ্চলটা পুরোটাই ধান্দাবাজি। মেট্রোপলিস মলের উল্টো দিকে সিগারেটের দোকান আছে, ওটা হকার পুনর্বাসন। যে কিনেছে, এটা একজন কিনেছে, তার ওইটা কত টাকা দিয়ে? দুটো কিনেছে 15 লাখ না 17 লাখ টাকা দিয়ে। তাহলে সে মলে কেন দোকান করতে যাবে? সে তো রাস্তার উপর প্রমিনেন্ট জায়গা পেয়ে গেল, মলের টাকা দিয়ে মলের সঙ্গে কেন করতে যাবে সে? মলে একটা সামনেই উল্টো দিকে সিগারেটের দোকান আছে, তার চলে না, এর চলে বেশি, কারণ একটা প্রাইম ল্যান্ড পেয়ে যাচ্ছে। রাস্তাঘাট তো প্রাইম ল্যান্ডই না? তো সেই জমিটা যদি দখল করে ফেলা যায়, স্টেশনটা যদি দখল করে ফেলা যায়, তাহলে তো খুব ব্যবসা। 2010 সালে দেবব্রত ধর এক ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে একটা প্রবন্ধ লিখেছিলেন, যেটাতে উনি দেখিয়েছিলেন যে কিভাবে একটা ইল্লিগাল ইকোনমি বানানো হয়েছে। যেমন ধরুন, আমি আপনাকে বলছি, ধরুন আজ থেকে 15-20 বছর আগের তথ্য, আমি তখন প্রচুর অটো ফটোতে ঘুরে বেড়াতাম। তো পার্ক সার্কাস থেকে ধর্মতলা অত্যন্ত বদমায়েশ সব অটো ড্রাইভার,
যারা আপনার কথা শুনতো না এবং কানের গোড়ায় বিশাল গান বাজাতো এবং দুমদাম অটো উল্টে যেত, কোনো কথাবার্তা শুনতো না কারো। তাদের দৈনিক তারা 7 টাকা করে ইউনিয়নে ভাড়া দিত এবং দৈনিক 1-1,500 অটো চলতো এই রুটে। এবং এবার আপনি গুণ করে নিন, দৈনিক 7, 1,500, 365 কত টাকা হয়। এটা কিন্তু আমি একটা রুট বললাম, পার্ক সার্কাস টু বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট কিংবা গড়িয়াহাট, গড়িয়াহাট টু অমুক তমুক, এই চলছে। আপনি কি ভাবছেন এমনি এমনি এতগুলো রুট হয়েছে? এবং এদের কোনো রেজিস্ট্রেশন দরকার পড়তো না, শুধু ওইটা দিতে হবে, পার্টিকে দিলে তাহলে চলবে। এইভাবে এই যে রাস্তায় আপনি দোকান কেন করবেন? দোকান করলে তো লাভ নেই, আপনার দোকানের সামনে একজন বসে থাকবে। আপনি লিগাল ইকোনমি কেন করবেন? কি করে করবেন? আপনার দোকানের সামনে আপনি গড়িয়াহাট গিয়ে দেখুন তো, রাস্তায় চলতে পারবে না, পুরোটা দখল করে নিয়েছে, পুরোটা দখল, প্লাস্টিক দিয়ে দিয়ে ভর্তি। ওরা কারা? আপনি ভাবছেন ফ্রিতে? ওই যে ছোট্ট দেখেন না গরিব, ওর দাম, এক একজনের দাম কমসে কম 7-8 লাখ টাকা করে, 5 লাখ তো মিনিমাম এক একজনের, এক একটা স্টল। আপনি গরিব, গরিবের কাছে থাকে লাখ টাকা? যদি লাখ টাকা থাকে সে কেন ওখানে ফুটপাত প্রাইম ল্যান্ড বিক্রি করছে? আপনার ইউটিলিটি যেটা, সেটাকে, যেটা ট্যাক্স পেয়ারের টাকায় তৈরি হয়েছে ট্যাক্স পেয়ারের জন্যে, সেটাকে একটা পলিটিক্যাল পার্টি তারা বিক্রি করেছে। সারা মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতা, ডালহৌসি, ধর্মতলা অঞ্চল পুরোটা বিক্রি, ফরওয়ার্ড ব্লক বিক্রি করত। ওখানে একটা লোক গরিব নেই, সবাইকে মেরে তোলা দরকার। আর ওখানে বাঙালিও নেই বিশেষ, গরিব একেবারে কোথাও নেই, কোনো হকার ফুটপাতে আমি বলিনি, আছে, তার সংখ্যা 5% পেরোবে না, 5-6% কি 10, মেরে কেটে 10%। আমি দেখেছি, আমি চিনি তাদেরকে। কিন্তু মূলত যেটা, সেটা হচ্ছে জায়গা দখল। এই জায়গা দখল করা হচ্ছে, এটাই ইললিগাল ইকোনমি। দেবব্রত ধর দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশ, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের সঙ্গে তুলনা করেছিলেন, করে দেখিয়েছিলেন একই সাইজের ইকোনমি হওয়া সত্ত্বেও অন্ধ্রপ্রদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও বেশি। মানে জিডিপিতে ট্যাক্সের কন্ট্রিবিউশন 7%-এর মতো ছিল অন্ধ্রপ্রদেশের, আর পশ্চিমবঙ্গে 4%। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ইললিগাল ইকোনমিটাই ইকোনমি। এই যে কাটমানি দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রত্যেকের কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরোয়, ওটা কি ইললিগাল ইকোনমি। সেই টাকাটা লিগাল ইকোনমি বদলে ইললিগাল হচ্ছে। তো সুতরাং সেটা কাদের, ওদের পকেটে ঢুকছে, ওদের বাড়ি হচ্ছে, ওদের গাড়ি হচ্ছে। ওইটা বামফ্রন্টের আর তৃণমূলের গরিবের অর্থনীতি, ওটাকে ওরা পিল করে খাইয়ে দেয়। তা আমার বক্তব্য খুব স্পষ্ট, আমি হকার উচ্ছেদ চাই। রেলওয়ে পরিষেবা ভালো করতে হবে, কোনো কিছু ফ্রিতে আসে না। রেলকে আজকে যদি রেল তার জায়গায় একটা দোকান ভাড়া দিতে যায়, কে নেবে দোকান মশাই? কারণ হকার বসে আছে তো। আর মানুষ কেন, আমি কেন ট্রেনে চড়বো? আমাকে যারা রেল তো যতটুকু রোজগার করে প্রিমিয়াম ক্লাসের কাছ থেকে, তো প্রিমিয়াম, বাকিটা তো লস, পুরোটাই লস, প্যাসেঞ্জার মানেই লস। তো তাহলে সেখানে প্রিমিয়ামের কাছ থেকে লাভে বেচে ওরা টিকিটটা। তো সেইটা আমি কেন প্রিমিয়ামে চড়তে যাব যদি আমার ট্রেনের ভেতর দিয়ে 50 বার হকার যেতে থাকে? কেন যাবে? আমি পয়সা দিয়ে কিনেছি প্রাইভেসি, আমি পয়সা দিয়ে লাক্সারি কিনছি, তার ভেতর হকার উঠবে কেন? আমি তো গরিব বড়লোক দেখতে যাইনি, আমি রুল চাইছি। আমি চাইছি রেলওয়ে অ্যাপ্রুভড ক্যাটারার্স, যাতে খাবার খেয়ে শরীর খারাপ হলে আমি তাকে কোর্টে নিয়ে টেনে নিয়ে যেতে পারি। আমি তো চাই না আর কেউ উঠুক। কেন উঠবে? সে যদি আমার ব্যাগটা টেনে নিয়ে যায়, আমাকে কেন রাত্রে না ঘুমিয়ে তার দিকে তাকিয়ে থাকতে হবে কে উঠছে আর কে না উঠছে? সুতরাং ব্যাক টু স্কোয়ার ওয়ান, যে আমার বক্তব্য হচ্ছে, যদি হকার উচ্ছেদ না হয় এবং পুনর্বাসন দেওয়া, যদি পুনর্বাসন দিতে হয়, যে ইল্লিগাল অকুপেন্ট তাকে পুনর্বাসন কখন আসে? আপনি যখন আপনার একটা লিগাল, ধরুন আমার বাড়িটা কোনো কারণে সরকার নেবে, নিতেই পারে, ল্যান্ড ইজ এমিনেন্ট ডোমেইন অফ স্টেট, তাহলে সে আমাকে রিহ্যাবিলিটেট করবে, সে আমাকে আমার মূল্য দেবে, দাম দেবে তার।
এটা নিয়ম। কিন্তু আমি ইল্লিগালি যদি হই তাহলে কেন দেবে? আমি তাহলে তো কালকে ইল্লিগালি বাড়িটাকে 1 ফুট বাড়িয়ে নেবো, তাহলে ওটা ভাঙতে গেলে কর্পোরেশন আমাকে পুনর্বাসন দেবে, টাকা দেবে। তাহলে অর্থাৎ বক্তব্য খুব সোজা, হকার যদি এত বছর ধরে হকার পুনর্বাসন যা করা হয়েছে পুরোটা স্ক্যাম। গড়িয়াহাট বুলেভার্ডে যারা করতো তাদের পুনর্বাসন করা হয়েছে, প্রত্যেকটা লোকের ফ্ল্যাট আছে। হাতিবাগানে যখন অপারেশন সানশাইন হয়েছিল যাদের তোলা হয়েছিল তাদের সকলের ফ্ল্যাট আছে। যেখানে যেখানে হকার তোলা হয়েছিল তারা প্রত্যেকে সব বড় লোক। ও খুঁজে পেতে হয়েছে বললাম 5% খুঁজে পাওয়া যাবে, বাকি সব বড় লোক। কারণ পয়সা দিয়ে কিনতে হয়, চাঁদা দিতে হয়, ওটা ইললিগাল ইকোনমি, ওই জন্য ওরা আপনাকে আটকাচ্ছে। ওগুলো ওদের আয়ের সোর্স, ওটাই ওরা বিক্রি করে, ওইটাই ওদের জমিদারি, ওখান থেকে ওরা খায়। সিপিএম এমন চক্কর শিখিয়ে গেছে, তৃণমূল তো হচ্ছে খেয়ে মুখে গায়ে করে এমন খেয়েছে, খেয়ে মানে সহ্যও করতে পারে না, মানে পেট খারাপ হয়ে গেছে। কিন্তু খাওয়ার শিখিয়েছিল কিভাবে আর খেতে হয়, সেটা সিপিএম এর সময় প্রত্যেক লিটার ইয়ের ওপর, তেলের ওপর, পেট্রোলের ওপর সেখান থেকেও চাঁদা ছিল তাদের। তো এমন সিস্টেম, এই সিস্টেমে যদি আপনি হকার পুনর্বাসন না করেন, হকার উচ্ছেদ যদি না করেন, আর যদি পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে যান, তাহলে আমার কিছু দাবি আছে। তোলাবাজিকে লিগাল করতে হবে, আইন সিদ্ধ করতে হবে, কাটমানি আইন সিদ্ধ হবে। যে খুশি তোলাবাজি করতে পারে, কাটমানি খেতে পারে, ঘেরাও করা যাবে। আমরা আবার সেই 60-এর দশক 70-এর দশক থেকে ফিরিয়ে আনতে চাই, যেখানে সেখানে লাল পতাকা নেড়ে দেবো আর সবাই দাঁড়িয়ে যাবে। আমার চাই, শিক্ষা চাই না, ওসব করে লাভ হবে না। আর বড় হবার কারণ অত কিছু করে কি হবে? যে এখান থেকে আইটি পড়তে যাবে, যার ছেলে পড়তে যাবে আর আইটিতে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে। কারণ এখানে তুমি ফুটপাত দখল করো, ফুটপাতে চা বিক্রি করো, চপ ভাজো। বামের অর্থনীতি আর মমতা ব্যানার্জি চপ ভাজার মধ্যে কোনো পার্থক্য নেই। ওদের ওই একটাই ভদ্রলোক এসেছিল যার নাম বুদ্ধদেব ভট্টাচার্য, বাকি সবটা ট্র্যাশ। তো সুতরাং এগুলো সমস্ত করতে হবে। আর একদম, আর আমাকে আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে, আমার ওই রেড রোডের ওখানে আমার একটু জায়গা চাই, আমাকে দিতে হবে। আমি একটা স্টল লাগাবো একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, কাছাকাছি। আমাকে জায়গা দিতে হবে, কারণ ওখানে দিলে পরে প্রচুর বিক্রি হবে। তো এগুলো আমার এই দাবি নিয়ে আপনাদের কাছে আজকে আমি আমার পডকাস্ট শেষ করলাম। আপনারা যদি চান যে হকার উচ্ছেদ আপনারা আটকাবেন, তাহলে আমার দাবিগুলো পূরণ করুন। আর যদি আপনারা হকার উচ্ছেদের পক্ষে হন, রেল স্টেশনগুলো সুন্দর করার পক্ষে হন, আপনি যদি আপনার ফুটপাত, শহরের কলকাতা শহরের ফুটপাত ফেরত চান, তাহলে পরে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।